এবার ময়ূরেশ্বরের ছবিটা আপনাদের সামনে রাখি। যাদের পাকা বাড়ি তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন, যাদের বাড়ি পাওয়ার কথা তাদের দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বীরভূমে একেবারে বিক্ষোভ দেখানো হয়। নাম ছিল দুটা নাম আমার, আর 4 বছর আগে নাম দেখলাম আমি, দুটা নাম ছিল, বাদ করে দিয়েছে সব নাম। কারা বাদ করলো তা বলতে পারবো না, তা কি করে জানবো কারণটা কি, বাড়ির কারণটা কি আমি তাই তো জানছি না। আমাদের দাবি এটাই হচ্ছে যে গ্রামে যে বাড়ির টাকা এসছে সেটা প্রাপ্য ব্যক্তি পাচ্ছে না, অথচ যে পাওয়ার ব্যক্তি নয় সে অন্যায়ভাবে মানে পয়সাটা পেয়ে যাচ্ছে। মানে অন্যায়ভাবে বলতে গেলে ঘুষ ঘাস দিয়ে হয়তো বা কোনো রকম সেটিং করে পেয়ে যাচ্ছে, কিন্তু যে গরিব মানুষ যে পাওয়ার ব্যক্তি মাটির বাড়িতে বাস করছে অথচ আসছে পাচ্ছে না, আর যে 3 তলা 2 তলায় বাস করছে সে টাকাটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই কিন্তু কিছু প্রশাসনিক গন্ডগোল চলছে, বা যারা সার্ভে করছে তারা গন্ডগোল করছে, সাধারণ মানুষ কিন্তু টাকাটা পাচ্ছে না। আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাবো। প্রদীপদা, আপনি দেখলেন একেবারে বীরভূমের এই ময়ূরেশ্বরে যে তারা অভিযোগ করছেন যে যাদের বাড়ি পাওয়ার কথা তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন না। অন্যদিকে গতকালও আমরা এই খবর তুলে ধরেছিলাম, পাঁশকুড়া একেবারে বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি বলছেন কাটমানি দিতে না পারায় বাংলার বাড়ি থেকে নাম বাদ দিয়ে দিচ্ছেন, এরকমই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে দেখতে পেলেন জগদীশ বর্মা বসুনিয়া, তিনি বলছেন যে বিজেপি করেন অথচ টাকা নিচ্ছেন, লজ্জা করে না। শওকত মোল্লা তিনি বলছেন ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে একেবারে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। না, এটাই দুর্ভাগ্যের যে এই মানে বক্তব্যগুলো যখন বিরোধী রাজনৈতিক দল, ধরুন এখানে বিজেপি, তারা যখন এটা নিয়ে রাজনীতি করবে, তখন তৃণমূল কংগ্রেস কি বললে যে এইটা হচ্ছে একটা আলাদা বক্তব্য, এর সঙ্গে দলের যোগ নেই দলে। কিন্তু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে দল কেন তাকে ব্যবস্থা নেয় না? আপনারা এই যে ভিডিওগুলো দেখান, এটা যদি জলের অস্বস্তি না বাড়ে তাহলে আর কিসে অস্বস্তি বাড়বে? এই যে আবাস যোজনার দুর্নীতি, এই দুর্নীতিগুলোকে একটা ঘটনাগুলোকে নিয়েই তো কেন্দ্রীয় সরকার বলে যে এই ঘটনায় দুর্নীতি হয়েছে তাই আমি টাকা দেব না। তাহলে এই অভিযোগগুলো যখন আসছে, অভিযোগগুলো কি তদন্ত হচ্ছে? অভিযোগগুলো কি দলীয়ভাবে? আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের দল সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় আছে, তাহলে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এখানে কি উত্তর দিচ্ছে যে এইগুলো কি হচ্ছে না হচ্ছে না, এই অভিযোগের তদন্ত হচ্ছে কি হচ্ছে না? দেখুন আমরা পশ্চিমবঙ্গের কি অবস্থা, যে একসময় সুভাষচন্দ্র বোস বলেছিল যে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো, আর এখন হচ্ছে মানে তোমরা ভোট দাও আমি তোমাদের টাকা দেবো। এই টাকা দেওয়া আর ভোট নেওয়া, এইটা এত সরলীকরণ হয়ে যাচ্ছে যে এই যে রাজনৈতিক নেতারা রাজ্যসভার সাংসদ এবং লোকসভার সাংসদ থেকে একেবারে পাড়ার যারা রাজনীতি করছে দলীয় কর্মী, তারা এই ধরনের কেন সরলীকরণ করবে? কেউ বলছে যে কোনো ভিডিও যিনি অভিযুক্ত সেই ভিডিও বলেছিল যে এই টাকা থেকে কিছু টাকা দিন রাস্তা মেরামত হয়ে যাবে। আবার এইখানে আজকে দেখছি জগদীশ চন্দ্র বসুনিয়া বলছে, অনেকেই বলে কেন টাকার সঙ্গে ভোটের কি সম্পর্ক আছে? আপনারা বলেন যে টাকার সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু দলের লোকেরা যখন বলছে তাকে তিরস্কার করা, তাকে সাসপেন্ড করা, তার উপরে ব্যবস্থা নেওয়া ইমিডিয়েট তো করার কথা, যে আপনি এটা বলেছেন দলের তরফ থেকে আপনাকে এটা তিরস্কার করা হলো। আমি বলছি মানে যখন এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় না, তার মানে প্রকারান্তরে এটা মেনে নিতে হয় যে শওকত মোল্লা বা জগদীশ বর্মা বসুনিয়া যা কথা বলছেন তা একেবারে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তারা সেটা মেনে নিচ্ছেন, তার মানে সেক্ষেত্রে কোথাও একটা মদত রয়েছে, এটা তো মনে হয় খুব স্বাভাবিক। সুব্রত দত্ত, আমি প্রথম বলবো ওই যে আক্ষেপ শুনছি না, আক্ষেপ এইসব শব্দ, আক্ষেপ কখন হয় জানেন? যখন আমার কিছু প্রাপ্য থাকে আমি না পাই তখন হয় আক্ষেপ। তার মানে টাকা দিয়ে আমি ভোট পাচ্ছি না, এটা আমি প্রাপ্য মনে করছি, তাই আমার আক্ষেপ হচ্ছে। এবং এটা তো খুব মোস্ট ন্যাচারাল, কারণ এই বাজেটটা এবারের বিধানসভায় হলো, বাজেট হওয়ার কথা না, কিন্তু বাজেট হলো হচ্ছে গিয়ে কিছু মানুষকে আবার যদি এইরকম মানে গোটা তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের চারানার নেতা থেকে শুরু করে এমপি সর্বোচ্চ নেতা সবাই হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংয়েই চলে, আমরা সরকারের টাকায় ভোট কিনবো, তারই জ্বলন্ত রিফ্লেকশন এইটা। তৃণমূল কংগ্রেস যখন বলছিল যে আবাসের টাকা আটকে রাখা হয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিজেপি এটা খারাপ করছে, ঠিক খারাপ করছিল, কিন্তু আপনি বলুন ও যে বললো ভাঙড়ে, ও তো টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসে গেছে, ফলে ও টাকা ছাড়া অন্য কিছু জানে না। ফলে এই যে কথা, এটা আমরা বারবার এটা বলছি, অরিজিন একই জায়গায়। দেখুন বেসিক আন্ডারস্ট্যান্ডিং এক, তুমি আমায় দাও তাহলে আমি তোমায় দেবো, তুমি যদি আমায় না দাও তাহলে আমি দেবো না। দিল্লির সরকার আবাস আটকাচ্ছে, দিল্লির সরকার 100 দিনের কাজ আটকাচ্ছে, 100 দিনের কাজ নিয়ে কোর্ট রায় দিয়েছে, তারপরও টাকা দিচ্ছে না। আর এখানে 3টে অঞ্চল হেরে গেছি,
তাই ওই 3টে অঞ্চলে টাকা হবে না, এই কৃষ্ণদা। প্রক্রিয়া, একই প্রক্রিয়া চলছে। তোমাদের প্রতিবেদনের সাথে যদি বিজেপির নেতাদের, আমি সুকান্ত হ্যালো। মজুমদার অশিক্ষিতর উদাহরণ দিলাম, আরেকজন অশিক্ষিত শুভেন্দু অধিকারী, শুধুমাত্র আবাসের কথা না, সে বলছে 15 ফিনান্সের টাকা আগামী দিন আটকাবো, ভিডিও আছে, তোমরা চালাচ্ছ না, সেটা তোমাদের ব্যাপার। আমরা এই বিজেপির নেতাদের একাধিক বক্তব্য আছে। আর বিজেপি শাসিত রাজ্য, একটু ভারত ভ্রমণেও যায়, সেখানে আয়ুষ্মান যোজনাতে কোটি কোটি মানুষের চিকিৎসা হয়েছে, অপারেশন হয়েছে, তারপরে হসপিটালে ভর্তি হয়েছে। তো সুতরাং এই দুর্নীতিগুলো আজকে সব থেকে বেশি 100 দিনে কাজের দুর্নীতি, ভুয়ো জব কার্ড যেখানে হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাটে, সেখানে ড্যাং ড্যাং করে 100 দিনের প্রকল্প চলছে। পশ্চিমবাংলার কোন অজুহাতে? শুধু যেহেতু ভোটে হেরেছি বলে 100 দিনের প্রকল্প পশ্চিমবাংলায় বন্ধ। আজকে জল জীবন মিশন, এখানে তো কোনো কিছু দুর্নীতির কোনো অভিযোগও নেই, সেইখানে জল জীবন মিশনের টাকা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কেন না ভোটে হেরে। একদম কৃষ্ণদা বলতে চাইছেন যে ভিডিও আছে, দেখানো হচ্ছে না, কিন্তু ভিডিও ডেফিনেটলি আমরা দেখাবো, চাইলে ভিডিও দেখাবো। এবং ভালো হতো ভিডিও আমরা মানে আপনার কাছে যদি থেকে থাকে, আপনি আপনার কাছে থাকলে আপনি দেখাতে পারেন। বিমলদা দুটো কথা বলি। দেখাও না ভিডিও। প্রথম কথা হচ্ছে, সকলেই জানে আবাস যোজনায় কি দুর্নীতি হয়েছে। এই বীরভূম জেলায় একজন পঞ্চায়েত সদস্য তার নিজের এবং 35 জন আত্মীয়র নামে বাড়ি বানিয়ে দিয়েছেন, 35 জন আত্মীয়র নামে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, ভাঙড়ে যার কথা শোনালে, তিনি তো একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন এবং এনার সম্পর্কে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব একটা কথা বলেছিলেন যে তুই বাস স্ট্যান্ড কেন চাইবি রে, ওখানে তুই কি করিস আমি তো জানি। তারপরেও তিনি এমএলএ থাকেন কি করে? আর সবচেয়ে বড় কথা, তার অরিজিনই কোথায়? এই এনারা তৈরি করেছেন, সিপিএম তৈরি করে মার্কেটে চলে গিয়েছে। তৃণমূল তাকে গ্রহণ করে নিয়েছে। যখন বলে দেন যে সরকারি প্রকল্পের সুবিধা সবাই পাবেন, তখন তৃণমূলের একজন বিধায়ক থেকে সাংসদ যখন এই ধরনের মন্তব্য করেন, তখন দল তো কোথায় কোনো ব্যবস্থা নেয় না। তাহলে কি দলের মদত রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে, অর্থাৎ সাধারণের মনে থেকে যায়। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সব রাজ্যকে। জনগণ মনর আগে বন্দে মাতারম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতারম গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতারম। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতারমের প্রথম 6 স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতারম। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারম গানের সার্ধ শতবর্ষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.